আশা দৌড়াচ্ছে প্রাণপণে, হাঁপাতে হাঁপাতে। ট্রেন দুর্ঘটনালব্ধ পায়ের কাঁচা আঘাতটা অপ্রত্যাশিত দৌড়াদৌড়িতে ফুঁসে উঠছে আবার। সেই দুই নরনারীও তাদের থলথলে শরীর নিয়ে ফ্লাইওভারের ফুটপাত ধরে আশার পেছনে ছুটতে শুরু করেছে, মুখে অনবরত খিস্তির ফেনা তুলতে তুলতে। যখন আর দৌড়ানো দুঃসাধ্য তখন হঠাৎই একটা সিএনজি আশার সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করল। সোডিয়ামের হলদে আলোর শামিয়ানা ভেদ করে আশা আর্ত দৃষ্টিতে তাকালো সেদিকে। তাকাতেই ভেতর থেকে একজন লোক তার স্বরে বলল, ওঠল, গাড়িতে উঠে আসেন। লোকগুলো ভালো না, তাড়াতাড়ি। আশা আর ৭-৫ না ভেবে পেছনে এক পলক তাকিয়ে সিএনজিতে উঠে পড়ল। যাক, এ যাত্রায় বোধহয় বাঁচা গেল। সারাদিনের অবিশ্রান্ত দৌড়ঝাঁপে আশাবৃর শরীর ঘামে সপসপে। নড়লে চড়লে জমে থাকা একটা ঘর্মাক্ত দুর্গন্ধও বাতাসে ছড়িয়ে পড়ছে ফুরফুর করে। বুঝতে পারে আশা। তবুও মানুষটা অনেকক্ষণ ধরে তার সামনে ল্যাপটপ কোলে বসে একান্ত কাজে নিমগ্ন। তার বুঝি নাকে গন্ধ লাগে না? সে কি নাসারন্ধ্রে নিবিড়সাদা তুলো পুড়ে বসে আছে? বিরক্ত হয় আশা, তবুও প্রকাশ করতে পারে না। রয় রয় নিদারুণ অস্বস্তিতে পাথরের মতন জড়ো হয়ে রইল সে। অভিনবের দলের ছেলেরা অভিনবের মতোই নাছোড়বান্দা। জনগণের হাতে একজন মার খেলেও বাকিরা আশার পেছনে ছদ্মবেশে সঙ্গোপনে লেগেছিল সারাটা দিন। যদিও অভিনব এই বিষয়টা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলেছিল, তবুও তার দলের ছেলেদের এই বিষয়ে কোনো আজ্ঞা কিংবা ফরমায়েশ সে দেয়নি। কাজেই তারা ভেবে নিয়েছিল তাদের প্রাণের অভিভাই বুঝি এখনও অপেক্ষা করে আছে, কখন মেয়েটিকে নিয়ে ফিরবে তারা। এই ভেবেই সাঙ্গপাঙ্গরা এই অহেতুক অথচ গুরুত্বপূর্ণ কাজে রত ছিল। শেষে যখন তারা ফ্লাইওভার থেকে আশাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অভিনবের বাসায় নিয়ে এলো, অভিনব তখন নিজের স্টুডিওতে নতুন একটি গানের লিরিকে সুর দিতে ব্যস্ত ছিল। সাধারণত সে গভীর রাত পর্যন্ত কাজ করে, দিনের বেলায় ঘুমোয়। আজও তার ব্যত্যয় হয়নি। কিন্তু আকস্মাৎ স্টুডিওর দরজায় টোকা পড়তেই সে কৌতূহলী হয়ে দরজা খুলল। দরজা খুলতেই তার কর্মভার মুখখানায় একটা প্রশস্ত হাসির রেখা বিরাজ করল এবং সঙ্গে সঙ্গেই বাঁকা গলায় বলল, ওয়াও, ঘরছাড়া কন্যা যে। কথাটা বলে অভিনব আশার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেপুলেদের লক্ষ্য করে বলল, কি রে, এই চিজ না পালিয়ে গেল? আবার নিয়ে এলি কেন? তার দাদিমার কাছে দিয়ে আসতে পারলি না? পেছনে থেকে কেউ একজন গুনগুনিয়ে অস্পষ্ট বলল, ভাই, ফকিন্নি মাইয়া দিয়ে কি করবেন? কথাটা অস্পষ্ট হলেও আশার কর্ণরন্ধ্রে ভীষণভাবে প্রকটিত হয়ে প্রবেশ করল। শুনেই কলাপাতার মতো একটু কেঁপে উঠল আশা, যা কেউই টের না পেলে অভিনবের প্রখর বুদ্ধিদীপ্ত আর চোখ ঠিকই অবলোকন করে নিল। মুহূর্তেই কঠিন হয়ে গেল তার হাস্যরসাত্মকব্যঞ্জক সুকুমার বদনখানি। শান্ত কণ্ঠস্বর আগুনের আঁচে গনগন করে উঠল, তোদের মানুষ করতে পারলাম না, যা চোখের সামনে থেকে। ভেবেছিলাম কিছু পুরস্কার দেব, এখন দেখি ঝাঁটার বাড়িরও যজ্ঞ না তোরা। যা, ডাকলে দেখা করিস। ছেলেগুলো আর দুরুত্তর না করে অধোমুখে প্রস্থান করল একে একে সবাই। সব ফাঁকা হয়ে গেলে স্টুডিও সংলগ্ন ঘরটার দরজা খুলে সুইচবোর্ড টিপে আলো জ্বালিয়ে অভিনব গম্ভীর কণ্ঠে শুধু বলল, আসুন। সেই তখন থেকেই আশাকে নিজের সামনে বসিয়ে রেখে নিজস্ব কাজে লীন হয়ে রয়েছে সে। না কথা বলছে, না ফিরে তাকাচ্ছে। আশা তো নিজ থেকে কথা বলার মানুষ নয়। অনেকটা সময় নিজের মতো পার করে অভিনব সশব্দ নিঃশ্বাস ফেলে শটান হয়ে বসল। কোল থেকে ল্যাপটপটা বিছানায় ছুঁড়ে চার্জারটা টেনে তার গায়ে পুড়ে দিল। এরপর দুই হাত জোর করে লম্বা পুষ্ট আঙুল দ্বারা থুতনির খোঁচা দাড়ি আলটপকায় টানতে টানতে বলল, তা, ঘরছাড়া কন্যা। আসল কাহিনীটা বলে ফেলো চটপট করে।
সময় কম, 2টা বাজে প্রায়। শেষের কথাটা বলে হাত উঁচিয়ে ঘড়ি দেখল সে। আশা একটু নিশ্চুপ থেকে যন্ত্রচালিতের মতো বলল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। যে বাড়িতে ছিলাম সেটা আমার দুষ্পর্কের খালার বাড়ি ছিল। ওরা আমাকে দেখতে পারত না, মারধর করত। এজন্য আমি পালিয়ে এসেছি। কথাগুলো বলার সময় আশা বিন্দু পরিমাণ ভাবের প্রকাশ করল না। তার শুষ্ক ফ্যাকাশে 2 ঠোঁট কেবল ওপরে নিচে একে অপরকে বারকয় কালিঙ্গন করল কেবল। তার কুলহারা ভাষা, স্থির চোখের চাহনি। ওড়নায় ঢাকা সুডৌল করটির ভেতর থেকে ফ্যানের বাতাসে মুখের ওপর নেচে চলেছে কয়েক গাছি বিস্রস্ত চুল। সর্বাঙ্গে জড়পদার্থের মতো ভাব। অভিনব ওকে আপাদমস্তক একবার সূক্ষ্ম দর্শন করে বলল, বাংলাদেশের অনেক ঘরে অনেক মেয়েই এমন পরিস্থিতি মোকাবেলা করছে। পালিয়ে এসে কি লাভ হল? আশা নিজ ইচ্ছেতেই বিয়ের কথাটা এড়িয়ে গেছে, কিন্তু এবার মনে হলো বলা উচিত। ওরা একটা বৌদ্ধ ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। উপায় না দেখে আমি রাজিও হয়েছিলাম। কিন্তু পরে ছেলেটা আমাকে ধর্মান্তরিত হতে বলল। এটা আমি পারতাম না কোনোভাবেই। অভিনব মাথা নাড়তে নাড়তে চিন্তাসূচক শব্দ করল। এরপর মিনিট এক দাঁতে ঠোঁট কামড়ে ধরে কি যেন আকাশপাতাল চিন্তা করে একসময় নীরবতা ভেঙে বলল, পত্রিকায় তোমার নিখোঁজ সংবাদের কথা কমবেশি সবাই জানে। এখানে তোমার থাকাটা নিরাপদ নয়। আমি পত্রিকার দেওয়া নাম্বারে ফোন করছি। তোমার স্বজনরা তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে। তারপর না হয়। অভিনবের কথা শেষ হল না। আশা হঠাৎ ডুকরে কেঁদে দিয়ে স্থানচ্যুত লতার ন্যায় মেঝেতে ধপ করে বসে পড়ল। বেগুনি রঙা ওড়নার অঞ্চল মুখে চেপে ধরে প্রাণপণে নিজের সংবরণ করার চেষ্টা করল। কান্না উচ্ছলতায় কিছু বলতে চেয়ে নবীন কিশলয়ের মতন থরথর করে কেঁপে উঠল তার ঠোঁটযুগল। বিপাকে পড়ে ধা করে উঠে দাঁড়াল অভিনব। শুরুতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে একটু ইতস্তত করে পরক্ষণেই এক হাঁটু ফেলে চোখ উঁচিয়ে তাকিয়ে বলল, আরে মুশকিল, কাঁদছ কেন? খিদে পেয়েছে? কমলা খাবে? আশা অশ্রুপূর্ণ কাতর চোখ দুটো তুলে তাকালো অভিনবের দিকে। এরপর কিয়ৎকাল কি যেন খুঁজে ফিরে নাসূচক মাথা নাড়ল সে। তাহলে আপেল খাবে? আবারও নাসূচক মাথা নাড়ল আশা। ঝালমুড়ি, সিঙ্গারা, বার্গার, স্যান্ডউইচ? না। তাহলে কি? যেভাবে কাঁদছ, আম্মা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আশা সিক্ত ঢোক গিলে গলা পরিষ্কার করে কম্পিত গলায় বলল, আপনার পায়ে পড়ি, ওদের হাতে আমাকে তুলে দিবেন না। ওরা আমাকে মেরাই ফেলবে এবার ফিরে গেলে। অভিনব নির্বিকার ভঙ্গিতে হাত ঝাড়ার ভরং ধরে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে তেরা গলায় বলল, পাড়াগাঁয়ের মেয়েদের এত পায়ে পড়ার অভ্যাস। হয়েছে, নাটক শেষ হলে উঠে বসুন। নির্দেশমতো আশা অপমানিত থমথমে মুখে উঠে দাঁড়িয়ে কাঠের মোড়াটাতে বসল পুনরায়। তা, কোথায় যেতে চাও তুমি? মুখে হাসি হাসি স্ফুটন তুলে ঠেস মেরে বলল অভিনব। আশা সংক্ষেপে জানাল সে কোথায় যেতে যায়। শুনে অভিনব অধর প্রশস্ত করে ভুরু মেলে ধরে বলল, ঠিক আছে। একবার ঠকেও আবার বিশ্বাস করলাম। বিপদ হলে তোমারই হবে। নিজের আপদ বিপদ বোঝার বয়স নিশ্চয় তোমার হয়েছে। কাল সকালে পৌঁছে দেব। আশা করি সেখান থেকে পালাতে হবে না। লজ্জাবনত আশার উদ্দেশ্যে কথাগুলো বলতে বলতে অভিনব ফোনে স্ক্রিন স্ক্রুল করে মাকে একটা মেসেজ পাঠালো, আম্মা, নিচে এসো একটু।
আশার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অভিনব তীরের ফলার মতো দৃষ্টি নিক্ষেপ করে নরম গলায় বলল, লজ্জাবতী কন্যা, বুঝা গেল কি বলেছি? আশার মুমুক্ষু মন নেচে উঠল। তবুও তা উজ্জ্ব রেখে পোষমানা পাখির মতো উপরে নিচে মাথা নাড়ল। প্রায় সময়ই অভিনবের স্টুডিওতে গানের রেকর্ডিংয়ের জন্য আসে বিভিন্ন নারী শিল্পীরা। এছাড়াও পুরুষ শিল্পীদের আনাগোনা তো রয়েছেই। যদি চগনিত তারকাখচিত ঢাকা ছেড়ে চট্টগ্রামে রেকর্ডিংয়ে আসাটা প্রীতিকর নয়। তবুও অভিনবের সঙ্গে গান করলেই ভালো হোক খারাপ হোক নতুনদের পরিচিতি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এজন্যই তারা এতদূর পাড়ি দিয়ে এখানে এসে রাতটা অন্তত অভিনবের মায়ের আতিথেয়তায় কাটিয়ে যায়। এবারও মা জেসমিন আক্তার ছেলের ঘরে ঢুকতেই পেছনে থেকে আশাকে দেখে ভেবেছিল এমন কেউ হয়তো এসেছে, উপরন্তু আশার পরনে অভিনবের দেওয়া থ্রিপিস তো ছিলই। কারণে এমন না ভাবার কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না। কিন্তু সামনে এসেই তিনি যেন একটু অবাক হয়ে বললেন, নতুন গায়িকা নাকি? মাশাল্লাহ, কি সুন্দর চেহারা, তোমার তো নায়িকা হওয়ার কথা ছিল। অভিনব সোফায় হেলান দিয়ে বিরক্তিঝরা তেরোছা চোখে মায়ের নাটক দেখছিল। এবার সিধা হয়ে উঠে বসে বলল, আম্মা, অনেক রাত হয়েছে। এই গায়িকাও না নায়িকাও না, একজন দুস্থ মহিলা। যাও সুন্দর করে থাকার ব্যবস্থা করো ওর জন্য, সকালে চলে যাবে। মা ততোধিক বিস্ময়ে মুখ হা করে বলল, তা বুঝলাম, কিন্তু মহিলা কিভাবে? এই মেয়ে তোমার বিয়ে হয়েছে? আশা নাসূচক মাথা নাড়ল। অভিনব আবারও বীতশ্রদ্ধ গলায় বলল, আম্মা দেখো, এই মেয়ে অসুস্থ। এত প্রশ্ন করছো কেন? জেসমিন আক্তার এতক্ষণ পর খেয়াল করলেন, এ মা, এটা পত্রিকার মেয়েটা না? এখানে কি করে এলো? হ্যাঁ, এত কিছু বলতে পারবো না, লম্বা কাহিনী। আচ্ছা চলো, সকালে শুনব সব। বলে আশাকে হাতে ধরে সযত্নে উপরের তলায় নিয়ে গেলেন তিনি। বেরোনোর সময়ে আশা পেছনে ফিরে কৃতজ্ঞতা ভরা কুহকী দৃষ্টিতে একপলক তাকিয়েছিল অভিনবের দিকে। অভিনব তা বুঝতে পেরেও ফিরে তাকায়নি। এতে অবশ্যই আশারই সুবিধা হয়েছে। অভিনব ফিরে তাকালেই সে লজ্জায় সাদা হয়ে যেত। অল্পভাষী আশা মনে মনে প্রাণ ভরে লোকটার গোয়ার আচরণের আড়ালে সুপ্ত মহানুভবতার জন্য সহস্র সালাম আর বিনম্র শ্রদ্ধার খরস্রোতা লহরে ভাসাল। সে রাতে আশার অনেক রাত অবধি ঘুম এল না। বদ্ধ দুচোখের তারায় যেন ঘোর অমানিসা জেগে উঠে মিশমিশে অন্ধকারে ঢেকে রেখেছে আশার পৃথিবীটাকে, যেখানে আলোর রেখা নেই কোথাও। আধার মনের ঘুপচি অলিগলির ইটপাথরের রাস্তায় নিজের অবয়বটা হোঁচট খায় বারে বারে। জীবনের এলোমেলো আয়োজনেও আশা কেন হোঁচট খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত? এটাই তার নিয়তি। আশা ভাবে, ইস, নিয়তির হিসেব খাতাটা যদি একবার তার হাতে আসত, তবে এক নজরে দেখে নিত কি আছে তার অদূর ভবিষ্যতে। আফসোস, তা হবার নয়। মানুষ যদি নিজের তকদির সম্পর্কে আগেই জানতে পারত তবে তার স্বাভাবিক জীবনের গতি ব্যাহত হতো, এতে সন্দেহ নেই। এমন সব অযাচিত ভাবনা নিয়ে খেলতে খেলতে আশার চোখে শ্রান্তির ঘুম নেমে এলো এক সময়ে। পরের দিন ঘুম ভাঙতেই আশা নিজের শরীরে বিষম দৌর্বল্য টের পেল। ম্যাজম্যাজ করছে প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে অস্থিমজ্জা পর্যন্ত। কালসিটে হয়ে থাকা দগদগে ক্ষতস্থানগুলো প্রাণবন্ত হয়ে চঞ্চন করছে পুনরায়। ক্লান্ত পিঠ যেন কোমল বিছানা ছেড়ে উঠতেই নারাজ। আশা বেশ কিছুক্ষণ উপর হয়ে শুয়ে থেকে শক্তি সঞ্চার করে উদ্যম নিয়ে উঠে বসল। অতিসত্বর প্রাতকৃত্য সেরে অপেক্ষা করতে লাগল কখন বেরোনোর ডাক আসে। অনেক অপেক্ষার পর ডাক এলো বেলা 11টার দিকে। এরই মধ্যে একজন ঝি এসে আশাকে সকালের নাশতা দিয়ে গেল।
আশা সেগুলো উদরস্থ করে নিয়ে বড় গেস্ট রুমটায় এধারোধার ঘুরঘুর করে সময় কাটালো বেশ কিছুক্ষণ। অবশেষে বেরোনোর ডাক এলে সে কাপড় পরিবর্তন করে প্রসাধনহীন গায়গোত্রে একটু গুছালো ভাব এনে অভিনবের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। ভেতরে ঢোকার সাহস হল না। মিনিট 5 পর অভিনব বেরিয়ে এলো দ্বার ঠেলে। তার পরনে ডোরা কাটা নকশার জলপাই রঙা শার্ট, কালো প্যান্ট, ভারহীন চেহারায় ওপর নাকের গোড়ায় আলতো করে সাঁটানো রঙহীন রোদ চশমা, চশমার পেছনে দুচোখ নিরুদ্বিগ্ন চাহনি। ঝরঝরে উড়ুক্কু চুলগুলো থেকে চনমনে শ্যাম্পুর গন্ধ ভেসে আসছে হুহু করে। তার পেছনে পেছনে আরও দুজন ছেলে বেরিয়ে এলো। অভিনব শার্টে নিপাট হাতা ভাঁজ করতে করতে বলল, চলো। বলে সে নিজেই এগিয়ে গেল, সঙ্গীদের নিয়ে আশাও পেছনে পেছনে গেল। বলা হয়নি, আশাকে যখন বাড়ির ঝি নাশতা দিতে এসেছিল তখন নিজের ফোনে ব্যালেন্স না থাকার বাহানায় তার কাছ থেকে ফোনটা নিয়ে রাইসার কাছে ফোন করেছিল। ভাগ্যক্রমে রাইসার ফোন তখন খোলা পাওয়া গিয়েছিল। রাইসা যা জানালো তা সংক্ষেপে হলো এই, আশার বাড়ি থেকে পালিয়ে স্বেচ্ছায় নির্বাসনের খবর শুনে অধুনা মনির ভাই এসেছিল ঢাকা থেকে। পাঠক আগেই জেনেছে সেই বাড়িতে রাইসা এবং জহিরের বড় ভাই মনিরই আশাকে ভালো পেত এবং ঢাকা থাকাবস্থায় মনিরই আশার নিখোঁজ সংবাদ পত্রিকায় ছাপিয়েছিল। কিন্তু রাইসার ভেবেছিল এসব জহির এবং তার মায়ের কাজ। যদিও আশাকে ফিরিয়ে আনতে জহির এবং তার মা কুলসুমার চেষ্টার দম নেই, কিন্তু সে ব্যাপার অন্য। মনির বাড়িতে আসার পর বেশ উদ্বিগ্ন হয়েছিল আশার খোঁজের জন্য। শেষে আশার প্রস্থানের নেপথ্যে রাইসাই একমাত্র উদ্বুদ্ধকারী শুনে সে বোনের মোবাইলটা জব্দ করেছিল। তবু লাভ বিশেষ হয়নি, কারণ রাইসা আগে থেকেই বুদ্ধি খাটিয়ে কললিস্ট থেকে সন্দেহজনক সব নাম্বার রিমুভ করেছিল। কিছু না পেয়ে রাইসাকে আপোষে অনেক জেরা করার পরও মুখ খুলেনি সে। শুধু এতটুকু বলেছে যে আশাকে সে বাসস্ট্যান্ড পর্যন্ত দিয়ে এসেছিল, কিন্তু এরপর আর কিছু জানে না সে। আজ মনির মোবাইলটা ফিরিয়ে দিয়েছে, কিন্তু চিন্তিত মনির দৃঢ় গলায় জানিয়ে গেছে স্নেহপাত্র বন্তুল্য আশাকে সে যে করেই হোক ফিরিয়ে আনবেই, প্রয়োজনে থানা অবধি যাবে, ইত্যাদি ইত্যাদি। রাইসার মুখে এসব শুনে গায়ের রক্ত যেন হিমায়িত হয়ে গিয়েছিল আশার। তবুও মনের সিন্ধুকে ভয়কে পুড়ে রেখে নিষ্কম্পিত গলায় রাইসাকে ভরসা দিয়েছিল সে। এরপর আশা আর রাইসার মধ্যে আরও কথা হয়, বিভিন্ন ধাঁচের কথা। আশা জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিনবের বাড়িতে আছে শুনে শুরুতে বিশ্বাস করতে চায়নি রাইসা। পরে আশার নির্ভরতায় তা মানতেই হয়েছিল। যদিও আশা সমস্ত কিছু ঢালাওভাবে রাইসাকে খুলে বলেনি, এই অভ্যাস তার নেই। গোত্রাতের ফ্লাইওভারের ঘটনাটা সম্বন্ধেও রাইসা জানে না। এমনই আরও অনেক কথাই রাইসার অনবগত। মূল কথা এবং কি কি করণীয় তাই জেনে নিয়ে কথাবার্তা আর দীর্ঘ করল না আশা। রাইসার দেওয়া ঠিকানায় অভিনবের কালো গাড়িটি এসে জোর ব্রেক কষল। নিরেট রাবারের চাকা বোধহয় অর্ধেক ক্ষয় হয়ে রাস্তার ধারালো কাঁকড়ে লেপটে গেল এক ঘষাতেই। অভিনব নিজে নামল না গাড়ি থেকে, বরং আশাকে পৌঁছে দেবার জন্য তার সাথে আসা সঙ্গীদের ঠান্ডাভাবে ফরমায়েশ দিল। সঙ্গীরা ফরমায়েশ পালন করতে আতিবিতি করে গাড়ি থেকে নেমে এলো আশাকে কিছুদূর পৌঁছে দেবার উদ্দেশ্যে। তাদের অযাচিত তাড়াহুড়ো দেখে মনে হয় ঘরে বউ অনাহারে ধুঁকছে। আশা অনেকক্ষণ যাবৎ ভাবছিল ড্রাইভিং সিটে শক্ত মুখে বসে থাকা লোকটাকে দু বাক্যের কিছু কথা বলবে। উদারচেতা লোকটি তার জন্য এত কিছু করল, একটা ধন্যবাদ তো অন্তত তার প্রাপ্য। আশা কথাগুলো বলার দীর্ঘ প্রস্তুতি নিয়ে গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটের দরজার কাছে গিয়ে দাঁড়াল। অভিনব পানির মতো পরিষ্কার ঝকঝকে চশমার পেছনে চোখগুলো ঘুরিয়ে অদ্ভুত ঢঙে জিজ্ঞেস করল, কিছু বলবে? আশা গলায় এক শিশি বিনয় ঢেলে বলল,
আপনি আমার জন্য অনেক করেছেন। কষ্ট দিলাম আপনাকে। আজীবন কৃতজ্ঞ থাকব এই উপকারের জন্য। অভিনব তার মিষ্টি হাসিটা দিয়ে বলল, আমি আমার জায়গা থেকে যথাসাধ্য মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। একটা জিনিস জেনে রেখো, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সহজ সরল উদারমনা হতে হয়। একজন অক্ষম দরিদ্র লোকও উদার হতে পারে। যে যার যার অবস্থান থেকে, তুমি তোমার অবস্থান থেকে। শুধু চোখের দৃষ্টি একটু প্রসারিত করো, ভেতরের আত্মাটা বড় করো। নতুন জীবনের জন্য শুভ কামনা। তোমাকেও অকারণে বকাঝকা করেছি, মনে কিছু নিও না। যান্ত্রিক জীবনে একটু বোকাশোকা মানুষ পেলে ধমকঠক দিয়ে মজা নেওয়াই যায়। শেষের কথাটা বলে অভিনব আবারে হাসল। আশা ধীরে ধীরে সরে এলো সেখান থেকে। যোগ দিল তার জন্য অপেক্ষারত লোক দুটির সঙ্গে। এবার এক জায়গায় থিতু হওয়া ভীষণ প্রয়োজন। রাইসা প্রদত্ত ঠিকানা অনুযায়ী সাদারঙা চারতলা বাড়িটির সামনে এসে দাঁড়িয়ে আগাগোড়া একবার পরখ করে আশা বলল, এবার আপনারা যান। মেয়েদের মেসে ঢুকতে দিবে না আপনাদের। আশার কথাটা বিবেচনা করে দেখে দুজন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ল ঠিকই, কিন্তু অবশেষে সেখান থেকে প্রস্থান করতে হল। এরপর আশা কাঁধে ঝোলানো ব্যাগটা বাচ্চাদের মতো দুই বুড়ো আঙুলে টেনে ধরে উপরে সিঁড়ি ভেঙে ওপরে উঠল নরম পদক্ষেপে। দোতলায় উঠে চোরের মতো আশেপাশে একবার চোখ ঘুরিয়ে ডান পাশের ফ্ল্যাটটার দেয়ালে সাদা চকঘষা লেখাটা বিড়বিড় করে পড়ল আশাবৃ। গোটা গোটা অক্ষরে লেখা 2B1। হ্যাঁ, এটাই। বুকের মধ্যে মৃদু আতঙ্কে খচখচানি নিয়ে আশা কলিং বেল চাপল। কয়েক সেকেন্ড পর তার সমবয়সী একটা মেয়ে দরজা খুলে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো আশার দিকে। আশা জিজ্ঞেস করল, রাইসার বান্ধবী তারিন বলেছিল এখানে একটি সিট খালি আছে। M-। মেয়েটি কিছুক্ষণ আশার দিকে অবাক দৃষ্টিপাত করে করে তাকিয়ে রইল। এরপর আমতা আমতা করে বলল, ওহ গড, আপনি এতদিন পর কেন আসলেন? আমরা তো অন্য একজনকে সিটটা দিয়ে দিয়েছি। আশা হতবিহ্বল হয়ে ডানে বামে চোখ নাচিয়ে থেমে থেমে বলল, কি বলেছেন? এর মধ্যে রাইসা ফোন করেনি আর? মেয়েটি সেই অবাক দৃষ্টি বজায় রেখে বলল, কই না তো। আমরা তো ভেবেছি আপনি আর আসবেন না। শুনে আশার দুই পায়ে দুলে দুলে ঢলে এলো। চোখ হয়ে গেল অবিশ্বাস্য এক ভয়ে বিস্ফারিত। রাইসা এটা কি করল? রাইসা এটা কি করল? আশা দরজার চৈকাঠ ধরে একটু ঝিম ধরে দাঁড়িয়ে থেকে প্রস্থানোদ্যত হতেই দরজার ফাঁকে আরেকজন মেয়ে উকি দিতে দিতে বলল, কে এসেছে রে? বলে মেয়েটি নিজেই সামনে বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়ানো আশাকে চিনতে না পেরে কপাল ভাঁজ করে বলল, চেনা চেনা লাগছে। আশা তবুও আশাহত না হয়ে উদ্বিগ্ন হয়ে নিজের পরিচয় দিল, আমি আশা, রাইসার বোন। আমার এখানে থাকার কথা ছিল, কিন্তু উনি তো বলছে সিট খালি নেই। শুরুতে মেয়েটি খুশিতে গদগদ হয়ে কিছু একটা বলতে চাইলেও আশার শেষের কথাগুলো শুনে তার মুখ শক্ত হয়ে গেল। ঘাড় আপনা আপনি ঘুরে গেল পাশে দাঁড়ানো রুমমেটের দিকে। চোখ পিটপিট করে খটখটে গলায় মেয়েটি বলে ওঠল, মিথ্যা বলে বলে মানুষকে ভয় দেখানো স্বভাবটা এবার ছাড় জেনি। এরপর আশার দিকে তাকিয়ে স্বাগতের হাসি দিয়ে বলল, আসো আপু, রাইসা বলেছিল তুমি একটা ঝামেলায় পড়েছ তাই আসতে পারোনি। আর বদি ভাইও গ্রামের বাড়িতে গেছে। না হয় ঠিকই একটা ব্যবস্থা করত। এসো। বলতে বলতে আশার কাঁধের ছিন্নভিন্ন ব্যাগটা নিজের হাতে নিয়ে মেসের ভিতরে প্রবেশ করল মেয়েটি।
আশা ধীর পায়ে ভিতরে ঢুকতে ঢুকতে আশপাশটায় নরম শান্ত চোখ বুলিয়ে ফিরতে লাগল। এখনও তার মনের কুহেলিকা পুরোপুরি কাটেনি। আদৌ কি এই মেসে তার জায়গা হবে কিনা কে জানে। মিথ্যুক মেয়েটার দেওয়া কপট ভয়টা এখনো ভারী পাথরের মতো চেপে বসে আছে বুকের ওপর। এদিকে আশার ব্যাগটা হাতে করে অন্দরে নিয়ে যেতে যেতে মেয়েটি বলে চলেছে, আমি রাইসার বান্ধবী তারিন। আর তুমি যার সঙ্গে শুরুতে কথা বলে ঘাবড়ে গিয়েছিলে ওই মেয়েটার নাম জেনি। ভালো মেয়ে, কিন্তু প্রচুর মিথ্যা বলে। অকারণেই মানুষকে ভয় দেখানোর বাজে স্বভাব আছে তার। একবার কি করেছে জানো? এম ড্যাশ বলে তারিন আশার দিকে ফিরে তাকাল। আশার মনোযোগ তার দিকে নেই দেখে তারিন চুপ করে গেল। আশা বাসাটা দেখছে হালকা চালে হেঁটে হেঁটে। আসবাবহীন ছিমছাম বাসা, একটু কোনো কুনি করে মুষ্টিমেয় আয়তনের দুটি থাকার ঘর। এর মধ্যিখানে সরু গলির মতন কিচেন আর তার পাশঘেঁষা সরল টাইল মোড়ানো বাথরুম। বাথরুমের দরজার পেটের কাছেই ছোট্ট একটা নীলরঙা বেসিন সাঁটানো। তার ওপরে ঘোড়ার মুখের মতন লম্বা আয়না অযত্নে অবহেলায় ধূসর রং ধারণ করেছে। বর্ষার বর্ষণে পত্রচ্যুত বাড়িবিন্দুর মতো বেসিনট্যাপ থেকে টপটপ করে পানি ঝরে চলেছে হরদম। প্রতিটি থাকার ঘরেই 3টি করে উঁচু মোটা তাজা তোশক শোয়ানো। তোশকের সুমুখে হাঁটার সংকীর্ণ পথ তৈরি করে সামনে বাসনো হয়েছে নতুন পুরাতন পড়ার টেবিল। পড়ার টেবিলগুলো স্তূপীকৃত বিবিধ বইয়ে ঠাসা। কোনো টেবিলে বা অবাঞ্ছিত নানান জিনিসপত্রের ছড়াছড়ি। ঘরগুলোর সবুজ রঙের দেয়ালে ঝুলছে দেশি বিদেশি মনীষীদের গম্ভীর ছবি আর কিছু সহজলভ্য পেইন্টিং। একপাশের দেয়াল জুড়ে বসানো জানালার ভারী পর্দাগুলো মসৃণ হাওয়ায় নেচে নেচে কাঁপছে যেন। দুটি কক্ষের কোনায় একটি করে গুমটি ঘরের মতন বেলকনি রয়েছে। বেলকনির কাঠের দরজার উভয় পৃষ্ঠে পেরেক ঠুকে টানানো হ্যাঙ্গারে ব্যবহৃত অব্যবহৃত একরাশ জামাকাপড় মেঝে ছুঁয়েছে প্রায়। বর্গাকৃতির মেঝেতে গুটিকতক সিগারেটের মৃত ফিল্টার আর গুঁড়ো গুঁড়ো ছাই ঘুরে বেড়াচ্ছে অনায়াসে। বেলকনির লোহার গ্রিলের ওপর পতিত রোদ্দুরে ওপর ফাঁকে ফাঁকে রকমারি কাপড় শুকোতে দেওয়া হয়েছে। আশা সমস্ত ঘুরে ঘুরে দেখে আর ভাবে, মোটামুটি উন্নতমানের বাসাটার ভাড়াও নিশ্চয় চড়া হবে। কিন্তু এই মাসটা কোনো মতে চলে গেলেও পরবর্তী মাসটা কিভাবে চলবে? কপরদকশূন্য আশাকে চালাবে কে? এই যান্ত্রিক শহরে যার পকেট ঠনঠনে তার মুখে যে অন্য জুটে না, বাসস্থান জুটে না, পরার কাপড় জুটে না। এমনকি এক পা এগোনোও বড় ভার। 3 জোড়া কাপড় আর 1000-5 টাকা দিয়ে এই স্বার্থান্বেষী মানুষের শহরে বেশিদিন টেকা যায় না। ভাবতেই দম যেন আটকে আসে আশার। চিন্তাগুলো মাথাঝাড়া দিয়ে তাড়িতেই দিতেই সেগুলো ক্ষণেক পরে আবার জোকের মতো এসে মনের যাবতীয় শান্তি চুকচুক করে চুষে নেয়। এটা তোমার সিট, তোশকটা আমার। একটু পুরনো তবে আপাতত চলবে। তোমার পছন্দ না হলে একটা কিনে নিও পড়ে। বাঁকাতারা উলের শক্ত তোশকটা একটু পিটিয়ে নিয়ে সোজা করে দিতে দিতে কথাটা বলল তারিন। আশা আস্কন্ধ ঘাড় কাত করে বলল, আমার এটাতেই চলবে। ঠিক আছে। ঘর তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হয়েছে। কিন্তু ভাড়া বোধহয় একটু বেশি, না? আশার চোখ সন্নিগ্ধে ছোট হয়ে এলো। তারিন আকর্ণ হেসে ফিসফিস করে বলল, আরে না, বাড়ি হিসেবে ভাড়াটা অনেক কম। হয়েছে কি, আমাদের বাড়িওয়ালা একটু লুচু টাইপ। এ কারণেই মেয়েদের মেসে চুপি চুপি ভাড়া কম নেয়। 4 তলায় ছেলেদের মেসে নেয় 13,000 টাকা, আর আমাদের 10,000, অর্থাৎ জনপ্রতি আসে 1666 টাকা করে। এছাড়া খাবার খরচ, অ্যাডভান্স, ইউটিলিটি বিল,
বুয়ার বিল এসবে তোমার আপাতত 4,500 টাকাই এনাফ। বুঝলে? বুঝেছি। আচ্ছা, রুমের বাকিরা কোথায়? বাকিরা ক্লাসে গেছে, একটু পরই চলে আসবে। তুমি ফ্রেশ হয়ে নাও এখন। ওরা এলে ওদের সঙ্গে পরিচিত হয়ে নিও। তবে সাবধান, 2 জন সিনিয়র মেয়ে আছে। একটু শক্ত করে চলবে, না হয় ওরা সরলতার সুযোগ নিবে। 12:30 বেজে গেল, কিন্তু বুয়া এখনো আসল না। যাই, আমি গিয়ে ভাত চড়িয়ে দিই। ব্যস্ত সমস্ত হয়ে তারিন চলে গেল কিচেনের দিকে। আশা নিজের তোশকের ওপর বসে পড়ল ধীরে সুস্থে। হঠাৎই আশাবৃর মনের শোভিত বারান্দায় এক ঝটকা অনাবিল বাতাস অদ্ভুত আবেশ মাখিয়ে দিয়ে গেল। পাখির পালকের মোলায়েম স্পর্শের মতো সেই বাতাস আশার মনের অলিন্দ ছুঁয়ে গেল। পরিতৃপ্তির একটা নিঃশ্বাস নিল আশা। আহ! অবশেষে সে এক জায়গায় থিতু হতে পারল। আশা ভাবল, এবার তার কিছু একটা করা দরকার। এভাবে টেনেটুনে চলা মুশকিল। কিন্তু কি করার আছে? কি যোগ্যতা আছে তার? আজীবন ঘরের কোণে পড়ে থেকে লুকিয়ে বইয়ের পড়া মুখস্থ করেও বাইরের দুনিয়া সম্পর্কে যার পাহাড়সম অজ্ঞতা, সে কিভাবে এই অচিন শহরে নিজের অবস্থান পাকাপোক্ত করবে? যদিও আজকাল এইচএসসি পাস মেয়ে অনেক কিছুই করে দিনানিপাত করে যেতে পারে, তবুও আশা অতটা চতুর মেয়ে নয় যতটা হলে নিজের রথ নিজে চালিয়ে অভীষ্ট লক্ষ্যতীরে পৌঁছানো যায়। আশা নীরবে কিছুক্ষণ ভেবেও কোনো পথ খুঁজে পেল না। শেষে হাল ছেড়ে দিয়ে মনে মনে ভাবল, যাক, আপাতত থাক চিন্তা। তারিন আর রাইসার সঙ্গে আলোচনা করলে নিশ্চয় কোনো গতিক তারা করে দেবে। এই মুহূর্তে আসার পরের গলগ্রহ হওয়া ভিন্ন অন্য পথ খোলা নেই। অনেকদিন পর আশা সাবান মেখে বুকভরা প্রশান্তির শ্বাস গ্রহণ করে গোসল করল। ধুলিমলিন রুক্ষ চুলের রাশিতে 4 টাকা দামের শ্যাম্পুর পুরোটাই গলিয়ে ফেনা তুলে ঝরঝরে করে নিল চুল। শ্যাম্পুর প্যাকটা অবশ্য তারিন মেয়েটা দিয়েছে আশার শুষ্কশীর্ণ চুলের বেহাল দশা দেখে। মিশুক আর নিরহংকার মেয়েটাকে প্রথম দিনেই বেশ ভালো লাগল আশার। এমন নিষ্কুলস মন কজনেরই বা হয়? গোসল শেষ করে আশা বেলকনির রশিতে ভেজা কাপড়গুলো বিকিয়ে দিয়ে রান্নাঘরের দিকে গেল। তারিন তখন চপিং বোর্ডের ওপর একমনে আলু ডুমো ডুমো করে কাটছিল। আশাকে দেখে হালকা তেরোছাভাবে মাথা তুলে তাকিয়ে আবারে কাজে মন দিয়ে বলল, সব শেষ? আচ্ছা, আমি তোমাকে নাম ধরে ডাকব? আমি রাইসার কয়েক মাসের বড়, তার মানে আমি আর তুমি প্রায় সমবয়সী? বলল তারিন। আশা বলল, নাম ধরেই ডেকো। এরপর আরও কিছুক্ষণ তারিন গভীর অভিনিবেশে আলু কাটার পর পেঁয়াজ কাটা ধরে বলল, তুমি বুঝি তেমন কিছু আনোনি বাড়ি থেকে? আশার বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। সেই দীর্ঘশ্বাসের আধিক্যতায় তারিন চমকে সহানুভূতির থালা নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো আশার দিকে। আশা বলল, যা নিয়ে এসেছি তাই অনেক। এর চেয়ে বেশি কিছু আশা করিনি। রাইসা তোমার কথা সব বলেছে আমাকে। মানুষের জীবন কত বিচিত্র। রাইসা বড় ভালো মেয়ে, অথচ একসময় আমি ওকে বুঝতে পারিনি। অবহেলা করে গেছি। ভেবেছিলাম ও ওর মায়ের মতো নিষ্ঠুর। কিন্তু চুপ করে গেল আশা। আর কিছু বলল না। তারিন শঠ মুচকি হেসে তুচ্ছতার মুখভঙ্গি করে বলল, বাদ দাও। এখন কি করবে ভাবছ? চাকরি বাকরি খুঁজবে? নাকি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করবে? পড়াশোনা? কপালে 3 ভাঁজ তৈরি করে আশা পড়াশোনা শব্দটা এমনভাবে উচ্চারণ করল যেন এখানে এই আলাপে পড়াশোনা কথাটা পুরোদস্তুরেই অবাঞ্ছিত।
আশা পড়ালেখার পাঠ চুকিয়েছে প্রায় 1-1.5 বছরের কম নয়। হয়তোবা মনির ভাইয়ের একান্ত উদ্দীপনায় অনুপ্রাণিত হয়ে আশা পড়াশোনার প্রতি আকর্ষিত হয়েছিল একসময়ে। দিনভর পরিশ্রম করে বাড়ির সকল কাজ নিষ্পন্ন করে ঘুমন্ত রাইসার পাশে ফিসফিস করে পড়াশোনা চালিয়ে যেতে তার জুড়ি ছিল না। পরীক্ষায় তার রেজাল্ট কনকপ্রভা না ছড়ালেও নিজের পড়াশোনা অনুযায়ী মোটামুটি একটা রেজাল্ট করে সে উত্তীর্ণ হতো প্রতিবছর। পড়াশোনা নামক বিষয়টা এতদিন আশার মস্তিষ্কের আস্তাবলে পড়েছিল। সেখান থেকে তা পুনরুদ্ধার করে আনার কথা মনের রাজদরবারে আলোচিত হয়নি কখনো। পড়াশোনা আবার শুরু করতে পারলে বেশ হতো, ভাবে আশা। চুপ করে আছো যে? তারিনের পেঁয়াজমরিচ কাটা শেষ, সে কড়াইয়ে তেল ঢেলে গ্যাসের চুলায় হালকা আঁচ দিয়ে বলল কথাটি। আশা বোকাটে গলায় বলল, আসলে পড়াশোনার কথাটা আমি ভাবিনি, তবে ভেবেছি কাজ কিছু একটা করব। বলো কি? ধরো কাজ একটা জুটে গেল তোমার, তখন কি শুধু কাজ করবে আর খাবে? এভাবেই কেটে যাবে জীবন? তোমার পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। মানুষ আজীবন ছোট থাকতে চায় না, পদোন্নতি চায়। একসময় তোমার এই একঘেয়ে জীবন অতিষ্ঠ লাগবে, তখন তোমার আর মুভ অন করার সুযোগ থাকবে না। ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়, না হয় পড়ে পস্তাতে হয়। আমার মনের কথাটা তোমাকে বললাম, এবার বাকিটা তোমার ওপর। আশা অনুচ্চ মাথা নেড়ে বলল, ভেবে দেখি, কিন্তু আমি তো কাজের অযোগ্য। কে কাজ দিবে আমাকে? পৃথিবীতে কেউই অযোগ্য নয়, যোগ্যতা মানুষের মধ্যেই লুকানো থাকে। একটা ব্যবস্থা হয়ে যাবে নিশ্চয়, অযথা চিন্তা করছ তুমি। তারিনের কথাটা শেষ হল না। জেনি নামক মিথ্যাবাদী মেয়েটি কোত্থেকে উড়ে এসে তারিনের গলদেশ পেঁচিয়ে ধরে লাফাতে লাফাতে বলল, নাদিয়া আপু এসেছে, ডাকছে তোমাকে। রেগে আছে বেশ, মারামারি করে আসল মনে হয়। তারিন এক ঝটকায় ছাড় বলে তাকে দূরে ঠেলে বলল, বল আমি রান্না করছি, প্রয়োজন থাকলে তাকে আসতে বল। জেনি চলে গেলে আশা জিজ্ঞেস করল, নাদিয়া কে? তারিন গলায় বিরক্তিটা চেপে আছে এখনো। বিরক্তি নিয়েই সে বলল, আসবে এখনই, পরিচিত হয়ে নিও। মিনিট না গড়াতেই একটা শার্ট আর প্যান্ট পরিহিতা জবরজং সাজসজ্জিত এক পুষ্টদেহী মেয়ে এসে রান্নাঘরের দরজায় সামনে দাঁড়াল। তার দুর্বিনীত হাঁটা চলার ভঙ্গি। কি রে, তোকে ডাকতেছি শুনস না কেন? পরমুহূর্তেই তার তীব্র দৃষ্টি আশার ওপর গিয়ে পড়লে সে তর্জনী আঙুল উঁচিয়ে বলে উঠল, এই ইনোসেন্ট মেয়েটা কে? তারিন না তাকিয়েই জবাব দিল, নতুন রুমমেট। পরিচিত হও। বাহ, নতুন রুমমেটের আগাগোড়া দেখে বাড়িওয়ালা তো ইমপ্রেস হয়ে যাবে রে। ভাড়া 1000 কমাবে নিশ্চয়। তারিন বলল, ও আমার ফ্রেন্ড, খবরদার ওকে নিয়ে কোনো নোংরামি করার চেষ্টা করবা না। ওর নাম আশা। আশা? ও নাদিয়া। মাস্টার্স করছে, এখানে সবার বড়। আশা নাদিয়া নামক ছেলেরূপী মেয়েটার দিকে নির্বিকার সরল চোখে তাকাল। নাদিয়া তেজদৃপ্ত গলায় তারিনের দিকে তাকিয়ে বলল, তোমার ফ্রেন্ড বোবা? না ভাবের চোটে কথা বলতে পারে না? ফালতু। বলে নাদিয়া ফোঁস করে মুখ ঘুরিয়ে নিয়ে দম্ভভরে পা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আশার পরম নির্বাক্তা নাদিয়ার মনে বহ্নিশিখা আঁচের মতো ঠেকেছে দেখে তারিন সশব্দে হেসে আনন্দটা উদযাপন করল। হাসির ধাক্কা সামলাতে সামলাতে সে আশার কাঁধে মৃদুতালে চাপড় দিয়ে বলল, শয়তানটাকে অত পাত্তা দিবা না, কিন্তু সম্মান দেখাবা। বলা বাহুল্য নয় যে মেসে মাসের প্রায় 10টা দিন বুয়ার দেখা পাওয়া যায় না।
চট্টগ্রাম শহরে রান্না করার মানুষের যথেষ্ট অভাব বলে একেবারে বিদায়ও করা যায় না তাদের। এভাবেই চলতে হয়। কাজেই মেসের নিয়ম হল যে কয়দিন বুয়া আসবে না সে কয়দিন 6 জন রুমমেট সিরিয়াল অনুযায়ী এক একজন রান্না করে। এজন্যই আজ তারিন একা একা রান্না করছিল, আর তার সঙ্গী হিসেবে আশাবরী সাহায্য করছিল। তারিনের রাধাবাড়ার আনাড়িপোনা দেখে আশার নিজের মধ্যেই একটা অস্বস্তি ফেনিয়ে উঠছিল তরতর করে। তবুও সে চুপ করে রইল। কাজেরা জিনিসগুলো এগিয়ে দিতে দিতে আশা মনে আরও একটি চমকপ্রদ ভাবনা ঘুরঘুর করছিল। সেটি হল, সেই 16 বছর বয়স থেকে সে পাক্কা রাঁধুনি। রান্নাবান্না তার বাঁ হাতের কাজ। সে যদি বুয়ার বদলে এখানে রান্না করে তাহলে তার খরচও নিশ্চয় অনেক বেঁচে যাবে। বুয়ার বিলটাও তখন দিতে হবে না এবং তার থাকা খাওয়ার খরচের ছোট একটা অংশ উঠে আসবে। কথাটা তারিনকে বলবে বলবে করেও থেকে থেকে দানা বাঁধা নিদারুণ লজ্জা আর অস্বস্তিতে বলা হল না। পরে ভাবল, থাক, রাতে নিভৃতে আলাপ করা যাবে এই নিয়ে। দুপুরের খাওয়াটা হলো কোনো মতে। বিকালের দিকে আশা ম্যানেজারের দায়িত্বে থাকা মোদির প্রেমিকা রুমমেটটিকে যাবতীয় খরচাদি জমা দিল। বাকি রইল মাত্র 500 টাকার একটি নোট আর কিছু খুচরা পয়সা। আশা একে একে সবার সঙ্গে পরিচিত হয়ে নিল। মোটের ওপর 6 জনের সবাইকেই আশার মোটামুটি ভালোই লাগল। আশার মতে ভালো না লাগার মতো আচরণ কেউই এখনো তার সঙ্গে করেনি। বলতে গেলে আশার সবাইকেই ভালো লাগে। পৃথিবীতে খুব কম লোকই আছে যাদেরকে আশার ভালো লাগে না। মূলত একজন মানুষের মন যতটা কলুষিত তাদের অপছন্দের তালিকাটা ততটাই দীর্ঘ। মেসের এক একজন এক এক চরিত্রের অধিকারী। একজন গম্ভীর, একজন পরোপকারী অথচ সদা সতর্ক, একজন মিথ্যা বলে মানুষকে ভয় দেখায় আবার কথার ধারে মানুষ হাসায়। আরেকজন কানে ফোন চেপে সারাদিন ফিসফাস প্রেমালাপ চালায়। আর অন্যজন উদ্ধত, মারদাঙ্গা এবং অল্পস্বল্প মাদকাসক্ত। বেলকনির সিগারেটের পশ্চাৎংশগুলো তারই ফোকা ধোঁয়াকুণ্ডলীর উচ্ছিষ্ট স্মৃতিচিহ্ন। সন্ধ্যা পর্যন্ত ছাদে এফোরোফোর ঘোরাঘুরি করে কেউ পড়ার টেবিলে ঝুঁকে পড়ল, কেউ কানে হেডফোন গুজে আধশোয়া হয়ে বসল আর কেউ বা ঘরের বাইরে গিয়েছে স্ব কাজে। তারিনের কি একটা পরীক্ষা আছে সামনে। সে পড়তে বসেছিল। আশা তার সিটে নিষ্কর্মে পা ছড়িয়ে বসে জানালার ভেদিয়ে অদূরে দৃকপাত করে শহরের বড় বড় দালানগুলোতে চোখ বোলাচ্ছিল। এখন বর্ষার শেষাশেষি। যখন তখন আকাশের বুকে কালো মেঘের পাল জমা হয়ে সাঁঝের মতো আধার নামিয়ে আনে। অত্যুজ্জ্বল পৃথিবীকে মুহূর্তেই ম্লান করে দিকে অজানা এক নীল নীল বেদনায় অসময়ে গুমরে কেঁদে উঠে মেঘেরা, ঝপঝপ করে নামে তীরের ফলার মতো বৃষ্টি। বৃষ্টিফোঁটা ইটপাথরের শহরের দালানের গায়ে উত্তরোত্তর আঘাত হানে। কোথাও কোথাও পানি জমে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। আটকে পড়া নগরীর ব্যস্তবিপন্ন মানুষগুলো বৃষ্টিকে অভিশাপ দেয়। বৃষ্টির সরা সেই অভিশাপ গায়ে মাখে বলে মনে হয় না। তেমনি এক ঝটকা বৃষ্টি হয়ে গেল একটু আগে। বৃষ্টিস্নাত আলোর দ্যুতিতে চকচক করা শহরটাকে একমনে দেখতে বেশ লাগে। হঠাৎ রুমের দরজার দিকে চোখ পড়তেই চমকে উঠল আশা। কোনাকুনি ওই ঘরটা থেকে নাদিয়া নামক জাদ্রেল মেয়েটা তাকে হাতের ইশারায় ডাকছে। বলা দরকার, দুটি ঘরের এই ঘরে শুধু জেনি, আশাবরী আর তারিন থাকছে। অন্য ঘরে নাদিয়া আর বাকি 2 জন। ওই রুমের সবাই সিনিয়র। মেয়েটির ইশারায় যাবে কি না এমন দ্বিধায় পড়ে আশা তারিনের দিকে তাকালো কিছু একটা মীমাংসার জন্য। কিন্তু কোনো সায় পাওয়া গেল না। তারিন বইয়ের ওপর বুঁদ হয়ে আছে। তাকে বিরক্ত করা ঠিক হবে না ভেবে আত্মসংশয় কাটিয়ে আশা মেয়েটির হাতের ইশারায় সেই রুমে গেল। তারিন ঘরের কোণের টেবিলে এতটাই নিবিষ্ট ছিল যে আশার সরে যাওয়াটা তার নজরেই এলো না।
আশা নিরুত্তরে নাদিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই নাদিয়া তার হাত ধরে তোশকের ওপর বসিয়ে গলাটা খাদে নামিয়ে বলল, শোন, একটু নিচে যেতে হবে তোমাকে। গলিটা থেকে বের হয়ে 5 মিনিট সামনে হাঁটলেই জিসি মোড়। সেখানে গ্রামীফোন সেন্টারের সামনে একজন তোমার অপেক্ষায় থাকবে। সে তোমাকে একটা বাক্স দিবে, সেটা তুমি খুব দ্রুত এখানে নিয়ে আসবে। পারবে? আশা উত্তর দিল, পারব। রাস্তাটা আবার যদি বলে দিতেন। নাদিয়ার চোখ খুশিতে চকচক করে উঠল। সে চাপা উল্লাসিত কণ্ঠে আশাকে ঠিকানাটা বাতলে দিল আবার। সরলমনা আশা কিছু না জেনে না শুনেই সিনিয়র আপুর আজ্ঞা পালন করতে ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 7 পর তারিন হঠাৎ লক্ষ্য করল আশা তার বিছানায় নেই। সে শুরুতে একটি ঝিলেমি করে আশাকে ডাকল এবং কোনো প্রকার সাড়া না পেয়ে ইতস্তত খোঁজা শুরু করল। ছাদে, বাথরুমে, বেলকনিসহ সম্ভাব্য সকল জায়গা খুঁজেও যখন কোনো সন্ধান পাওয়া গেল না, তখন তার মন আচানক সন্নিগ্ধ হয়ে চিনচিন করে ওঠল। সে একদাপটে অন্য রুমে ঢুকে গেল বিনা অনুমতিতে। ঢুকেই নাদিয়াকে জেরা করার মতো করে জিজ্ঞেস করল, আশা কোথায়? নাদিয়া গাছাড়া ভাব নিয়ে বলল, আমি কি জানি? ফোন করে দেখ। ওর কাছে মোবাইল নেই। তুমি মিথ্যা বলছো নাদিয়া আপু। বলো সত্যি করে। তারিনের গলা চটপটে। কিন্তু নাদিয়া আগের মতোই নিরুত্তেজে বলল, এই তো জিসি মোড়ের দিকে গেছে একটা কাজ করতে। চলে আসবে। তুমি ওকে এই কাজে পাঠিয়েছ। তুমি দেখে নিও আমি কি করি তোমার। বাল করবি, সর, এখন ডিস্টার্ব করিস না। তারিন সে অবস্থাতেই দিশাহীন পথিকের মতো আশার খোঁজে বেরিয়ে পড়ল। মেয়েটা প্রথম দিনেই নাদিয়ার খপ্পরে পড়েছে। ঠিক তারিনের মতোই। তার মনে পড়ে গেল, সে মেসে যেদিন প্রথম এসেছিল তখন ঠিক এভাবেই নাদিয়া তাকে বিপদে ফেলেছিল। মেস থেকে বেরিয়ে দ্রুত পা চালিয়ে চারিপাশে তাকাতে তাকাতে তারিন বিড়বিড় করে জপতে লাগল, আল্লাহ, আশার যেন আমার মতো বিপদে না পড়ে। নির্বোধ আশা বেরিয়ে গেছে প্রায় ঘণ্টা আধেক আগে। তার মানে সে এতক্ষণে জিইসি মোড় পৌঁছে গিয়েছে। না। তারিনের হঠাৎ কিছু একটা মনে পড়ে, আশা এই রাস্তা চিনে না এবং তার হাঁটার গতিও অতটা চনমনে নয়। বিধায় তারিনের মন বলল সে বেশি দূর এখনো এগোয়নি। একটা গাড়ি নিয়ে লক্ষ্য রাখতে রাখতে যেতে পারলে বেশ হতো। কিন্তু সে অপেক্ষাও করল না। সে যথাসম্ভব আশুগতিতে এগিয়ে যেতে যেতে নিজের তীক্ষ্ণধার দৃষ্টি বিকিয়ে দিল পথের ইথারে ইথারে। রকমফের কালো মাথার মিছিলের মধ্যে আশারই সৌষ্ঠবপূর্ণ মাথাটার যেন মরিয়া হয়ে খুঁজে ফিরছে সে। জিইসির কাছাকাছি এলাকায় পৌঁছে যাবার পরও পথের কোথাও আশার দেখা মিলল না। তারিনের সন্নিগ্ধ মনের আরতি যখন আরেকটু ফেনিয়ে উঠল, ঠিক তখনই আশাকে দেখা গেল দূরের একটি জনমুখর দোকান থেকে কিছু একটা কিনতে। তার বাঁ হাতে সেই শপিং প্যাকেট। অর্থাৎ যে লোকটি আসার কথা ছিল সে নিজের কাজটা করে প্রস্থান করেছে। আর বুদ্ধিহীন আশা সেটিকে নিয়ে এধারোধারে ঘুরে বেড়াচ্ছে। তারিন দ্রুত এগিয়ে গিয়ে আশেপাশে বিচক্ষণ নজর রাখতে রাখতে দাঁড়াল তার পাশে। এরপর দিনমুর আশার গা ঘেঁষে অলক্ষ্যে একটা খোঁচা দিল। আশা চমকে চোখ বড় বড় করে পাশে তাকাতেই তারিনকে দেখে আশ্বস্ত হল কিছুটা, কিন্তু পরমুহূর্তেই সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে যে? তারিন অবলীল দৃষ্টিতে তাকিয়ে দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে শুধু 2 ঠোঁট নেড়ে বলল, বাঁচতে চাইলে প্যাকেটটা হাতের ভেতর লুকিয়ে আমার পেছনে পেছনে আসো। তাড়াতাড়ি। কথাটা বলেই সে খুবই সাধারণ পদে ফেরার পথ ধরল। আশা আর দ্বিতীয় বাঙ্গ নিষ্পত্তি না করে হাতে ধরা পণ্যগুলো সেখানেই রেখে তারিনের পেছনে পেছনে হাঁটা শুরু করল।
এভাবে আচমকা ডেকে নিয়ে যাওয়ার মানেটা আশার স্বল্প জ্ঞানের ভাণ্ডারে ঠিক আলোকপাত করতে পারল না। তবে এতটুকু নিশ্চিত যে তার ভুল হয়েছে কোথাও না কোথাও, নতুবা তারিনের কাছে এমন আকস্মিক খিটমিটে আচরণ প্রত্যাশা করা যায় না। অল্প একটু এগোনোর পর দুজনে যখন পাশাপাশি হাঁটা শুরু করল তখন আশা আর নিজের মুখে আর লাগাম দিতে না পেরে জিজ্ঞেস করে বসল, আচ্ছা তারিন, কি আছে এই প্যাকেটে? এভাবে ডেকে আনলে কেন? নাশতাগুলো নিয়ে আসতাম, খিদে লেগেছিল অনেক, তোমার জন্য নিয়েছিলাম। আশার শেষের কথাগুলো তারিনের বেঁকে যাওয়া মনকে সিধা করে দিল। মনে পড়ল এমন বোকার মতো কাজ তো সেও করেছিল মেসের প্রথম দিনে, কিন্তু তখন তাকে ভালোমন্দ, দোষগুণ, সুজন-দুর্জন সম্পর্কে অবগত করার কেউ ছিল না। আশাকে সতর্ক করার পরও সে বদ মেয়েটার ফাঁদে পা দিয়েছে এবং আটকেছে। আশার এতটা বোকামিও আশা করেনি সে। মেয়েটার চেহারাটাই আছে কেবল, বাকি সব পার্থিব জ্ঞানের বালাই নেই বললেই চলে। তারিন বলল, এই প্যাকেটে ড্রাগস আছে, আর খিদা লেগেছে সেটা আমাকে জানালেই পারতে, আমি সহ বেরোতাম। এমন বোকামি করো না আর। যাই হোক, দ্রুত পা চালাও, বাকি কথা মেসে গিয়ে বলবো। কথাটা বলে তারিন পায়ের গতি বাড়াল। আশাও তাকে অনুসরণ করল। মেসের কাছাকাছি গলির মুখে আসতেই হঠাৎ দুজনেরই গতিরোধ হল। সুমুখে তাকিয়েই প্রস্তরময়ী মূর্তির মতো থমকে দাঁড়াল দুজন। পুলিশি পোশাকে দাঁড়িয়ে পেটমোটা এক অফিসার আর কিছু বিবিধ সাইজের সদস্য, কিছু পুরুষ আর কিছু মহিলা। বিষম ভয় আশাবরী ওষ্ঠাধর কচি কলাপাতার মতো তিরতির করে কেঁপে উঠল। ঘোর কালো চোখের তারাদয় যেন অশ্রুজলের বর্ষার টলমলে সরোবরে পদ্মফুলের ন্যায় ভেসে উঠল। কিন্তু তারিন নির্ভীক, সদাশিব হয়ে দাঁড়িয়ে রইল। অফিসারের নির্দেশে আশা আর তারিনকে সার্চ করতেই ড্রাগসের প্যাকেটটি পেয়ে গেল সহজেই, এবং কোনো আড়ম্বর ছাড়াই দুজনকে গাড়িতে পুড়ে থানায় নিয়ে গেল। আর ওদিকে নাদিয়া সময়মতো ড্রাগস না পেয়ে নবাগত আশাকে অশ্রাব্য সব গালমন্দে আশার অজ্ঞাত গোষ্ঠী উদ্ধারে প্রবৃত্ত হল। রুমের বাকি সদস্যরা নাদিয়াকে অল্পবিস্তরে ভয় করলেও এই ঘটনায় বেশ আপ্লুত হল সবাই। কিন্তু এর আবডালে ওই দুজনের কি হল সে কথা সবার অজানাতেই রয়ে গেল। তোমাকে বোধহয় রিসেন্টলি কোথাও দেখেছি। কোথায় দেখেছি বলো তো? মধ্যবয়স্ক শক্তসামর্থ্য পুলিশ ইন্সপেক্টর টেবিলে কনুই ঠেকিয়ে আশার দিকে ঝুঁকে বলল কথাটি। তার চোখ স্মৃতি হাতড়াচ্ছে। আশা যেমন নতমুখে ছিল তেমনি থেকে অকম্পিত গলায় বলল, জানি না। গলার স্বরে বোধহয় একটু আগুনের উষ্মাও ছিল। শুনে অবিকৃত চোখে এক পলক তাকালো ইন্সপেক্টর। আশাকে নত না হওয়ার দীক্ষা দিয়েছে তারিন। বুঝিয়েছে তারা দোষী নয়। কাজেই পুলিশের অযাচিত কথায় বিগলিত হয়ে কান্নাকাটি কিংবা অপরাধীর মতন আচরণ করা যাবে না। তাই পালন করার চেষ্টা করছে আশা। তারিন বলল, আমাদের ধরে কি লাভ? সিনিয়র রুমমেট আমাদের পাঠিয়েছে। সেই বাক্সে কি ছিল তা তো আমরা জানতাম না। সেই রুমমেটকেই হাজির করুন না। আপনারা পারেন শুধু নিরপরাধীর বিচার করতে। ইন্সপেক্টর একটু আলসেমি ঢঙে চেয়ারে হেলান দিয়ে বললেন, ড্রাগসের প্যাকেট আমরা তোমাদের হাতেই পেয়েছি, তাই আমাদের চোখে তোমরাই অপরাধী। সরকার মেয়েদের বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছে, আর সেই সুযোগে তোমরা নানানভাবে মানুষদের হ্যারেজ করে যাচ্ছ। অন ডিউটি পুলিশের সঙ্গেও তারা কথা বলছ। তোমাদের ধারণাতেই নেই আমি এই মুহূর্তে চাইলে কি করতে পারি। তারিন শ্লেষাত্মক হেসে বলল, জানি অনেক কিছুই করতে পারেন, কিন্তু আমরা মেয়ে বলে করছেন না।
আমাদের সামনে রেখে আলাপ করে আপনার চোখ জুড়াচ্ছে। মজা নিচ্ছেন। ছেলে হলে এতক্ষণে হাজতে ঢুকিয়ে দিতেন। ইন্সপেক্টরের বিস্মিত চোয়াল শক্ত হয়ে ভেসে উঠল। যথাসম্ভব রাশ টেনে ধরে তিনি নখ দিয়ে টেবিল ঠুকতে ঠুকতে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে কাউকে ডাকলেন। সাড়া দিয়ে একজন মহিলা পুলিশ এলে তারিনকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিলেন তিনি। তারিনকে এক প্রকার জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হল। আশাকে ছাড়া এক পাও নড়তে রাজি নয় সে, তবুও অগত্যা যেতে হল। কিন্তু অজ্ঞাত কারণে আশাকে বসিয়ে রাখা হল আগের মতো। অনেকক্ষণ নিশ্চুপি কেটে যাবার পর ইন্সপেক্টর হঠাৎ লাফিয়ে ওঠে শিরদাঁড়া টান করে বসে বললেন, হ্যাঁ মনে পড়েছে, তোমাকে খবরের কাগজে দেখেছি। অভিনবের সঙ্গে ইটিসপিটিস চলছিল? আমার চোখ ফাঁকি দেবার উপায় নেই। লোকে বলে আমার নাকি শকুনের চোখ। আশার মনটা যুগপৎ আনন্দ আর অনাহুত কটূক্তির বেদনায় অদ্ভুত ভাবপূর্ণ হয়ে গেল। অভিনব, অর্থাৎ সেই সুকুমার লোকটি? আশা বোকার মতো উদ্বিগ্ন গলায় বলল, উনাকে ফোন করুন না একটা। উনি নিশ্চয় আসবেন। ইন্সপেক্টর টেরা চোখে একবার আশার আপাদমস্তক দর্শন করে ফিচ করে জ্বালাময় হাসি দিয়ে বলল, শিওর, বলে নিজের মুঠোফোনে অনবরত দুই বুড়ো আঙুল চালিয়ে ফোন কানে দিল। এরপর তাদের মাঝে কি কথোপকথন হয়েছে তা আপাতত বলা বাহুল্য। পরের দিন সকাল 8টা। রাতভর টানা বর্ষণের পর ক্ষান্তশ্রান্ত প্রকৃতির মাঝে সুষুম্নার উদাম নৃত্য চলছে শহুরে দালানের গায়ে গায়ে। কোথাও শহরের কঠোরতা অমান্য করা গাছগুলোর মাথায় মাথায় সদ্য বৃষ্টিস্নাত পাতার ওপর ফকফকা রোদ্দুরের ঝকঝকে হাসি। চারিদিকে সত্য মিথ্যা, উচিত অনুচিত, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া ব্যস্ত মানুষদের আনাগোনায় মৃদু গমগম করছে থানা আশপাশ। আশা আর তারিন থানার অভ্যন্তরীণ একটি কক্ষের লম্বা চেয়ারের ওপর গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল একে ওপরের গায়ে গা ঘেঁষে। রাতে অবিরত বর্ষণের কারণে মৃদু মৃদু ঠান্ডাও পড়েছিল। গত রাতে অভিনবকে ফোন করার পর তার সহচরী তুলি জানিয়েছিল সে একটু ব্যস্ত আছে, সকালের দিকে আসলেও আসতে পারে। এই জরুরি সংবাদ কামলুক বেয়ারা ইন্সপেক্টর তাকে জানাল না। এদিকে অভিনব আসবে সেই আশায় বুক বেঁধে অনেক রাত অবধি ইন্সপেক্টরের রুমে ভীষণ অস্বস্তি নিয়ে বসেছিল আশা। শেষে যখন তাকে তারিনের কাছে পাঠিয়ে দেওয়া হয় তখন তারিন চেয়ারের এক কোনো অজড়সড় হয়ে বেঘোরে ঘুমোচ্ছে। কাজেই আশা আর কিছু জানানোর সুযোগ পায়নি তাকে। পর্যাপ্ত জায়গা থাকার সত্ত্বেও সেও তারিনের গা ঘেঁষে বসে বসে ঘুমিয়ে পড়েছিল একটা সময়ে। সেই থেকেই বাইরে শুরু হয় ঝপঝপ বৃষ্টি। ঠুসটসু করে আঙুলে তুড়ি বাজানোর শব্দে ঘুম ছুটে গেল আশার। চেয়ারের পিঠ থেকে মাথা তুলে ধর্মর করে বসল সে। ঘুমকাতুরে তারিন একটু নড়েচড়ে আবারও জুত করে মাথাটা চেয়ারে হেলিয়ে দিল। আশা দুহাতে চোখ রগড়ে অস্পষ্ট চোখে তাকিয়ে দেখল তুড়ি বাজানো লোকটি আর কেউ নয়, স্বয়ং অভিনব। এক্ষুনি কিছু কথা শুনতে হবে ভেবে মনটা তার খারাপ হয়ে গেল। ঠিক তাই হল। অভিনব মিনিট আধেক বিরক্তি স্ফুরিত চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা, ঘরছাড়া কন্যা, তুমি আমার ঘাড় থেকে পার্মানেন্টলি কবে নামছো বলো তো? এখনো 24 ঘন্টা হয়নি তোমাকে তোমার ঠিকানায় রেখে গেলাম, এখন আবার নতুন ঝামেলা। এসব ব্যাপার পাবলিক হলে আমার কেমন ভোগান্তি হবে তা তোমার ধারণাতেই নেই। আশা ঘুমের রেশ কাটিয়ে কেবল ইন্দ্রিয়গুলো সচল করতে শুরু করেছে। অভিনবের কথাগুলো কিছু তার কানে গেল আর কিছু কানের পাশে ঘুরে চলে গেল। সে স্বভাবতই নিরুত্তরে বোকাটে দৃষ্টিতে অভিনবের দিকে তাকিয়ে রইল ঘুমস্ফীত চোখ দুটো মেলে। অভিনব ভাবল মেয়েটা বোধহয় এখনো ঘুমের রাশ টানতে পারেনি।
সে চপল দৃষ্টিতে এধারোধার তাকিয়ে টুক করে আশার কপালে আছড়ে এলোমেলো চুলের একগাছি টান দিল। আশা তীক্ষ্ণ স্বরে বেদনাসূচক আউচ শব্দ করে দুই ঠোঁট গোল করে রেখে আয়াত দুচোখ মেলে তাকালো আগের মতো। অভিনবের ভারী মজা লাগল সেই দৃশ্য। এমন নির্মল স্বভাবের মেয়ে সে বহুদিন দেখেনি। সে শয়তানি হাসিটা চেপে রাখতে না পেরে ফিক করে হেসে দিয়ে বলল, তোমাকে আর তোমার বন্ধুকে এখান থেকে ছাড়ানোর জন্যই এলাম এত সকালে ঘুম থেকে উঠে। যেহেতু চালাক ইন্সপেক্টর চিনেই ফেলেছে তোমাকে, আর তুমিও স্বীকার করেছ কাছে, তাই ব্যাপারটা এখন আমার, আমি সামলে নিব। কিন্তু কিন্তু আমার ইনভেস্ট করা টাকাগুলো আমাকে ফিরিয়ে দিবে, ঘুষ তো দিতে হবে। ওকে। আশা হ্যাঁ সূচক মাথা কাত করে সম্মতি জানাল। অভিনব একটু ইতস্তত হেঁটে লম্বা চেয়ারের এক প্রান্তে বসে বলল, ওসি সাহেব আসেনি এখনো। আসলেই তোমাদের ব্যাপারটা মিটে যাবে ইনশাআল্লাহ। কি অপয়া মেয়েরে বাবা, যেখানেই পাড়া খেয়ে সেখানেই ঝামেলা জুটায়। অপয়া অপবাদটা আশা ঢোক গিলে হজম করে নিল। সে জানে এমন বড় লোকেরা অনেক কিছুই বলবে, সেগুলোর প্রতিবাদ করতে গেলে অস্তিত্ব সংকটে পড়তে হবে। আশা ফিসফিসিয়ে বলার মতো করে বলল, আমি জানতাম না ওই বাক্সে কি ছিল। আপনিই তো বলেছিলেন সবার সাহায্য করতে। রুমমেটের সাহায্য করতে গিয়ে বিপদে পড়লাম। অভিনব ফেনিয়ে ফেনিয়ে বলল, বেশ তো, এখন থেকে যেখানে বিপদে পড়বেন আমাকে স্মরণ করবেন। আমি ঢাল তরবারি নিয়ে আপনাকে রক্ষা করব, বুঝলেন? আশার মনে হল চুপ থাকলে মানুষটার রাগের স্ফুলিঙ্গ তুষের আগুনের মতো জ্বলতে থাকবে। সে নত মুখে চোখ পিটপিট করে বিড়বিড় করে বলল, বকছেন কেন? আমার কি দোষ? আচ্ছা আর বকব না, আসুন নাচি। এমন পরিস্থিতিতে নাচা উচিত। তোমার বিপদের জন্য তুলি সেই সকাল 6টা থেকে ঘ্যানঘ্যানর শুরু করে দিয়েছিল। তাবিজ করেছ নাকি কে জানে। আশা আর জবাব দেওয়ার দুঃসাহস করল না। অভিনবকে অনেকটা অগ্রাহ্য করে তারিনের গায়ে মৃদু ঝাঁকুনি দিয়ে ডাকতে ডাকতে জাগাতে প্রবৃত্ত হল সে। উত্তরোত্তর ঘাকুনিতে তারিন জেগে গিয়ে আকস্মাৎ অভিনবকে নিজের চোখের সামনে দেখে প্রবল বিস্ময় অভিভূত হয়ে গেল। আবছা ঘুমের ঘোরেও আশা আর একজন পুরুষালী কণ্ঠস্বরে চাপা আলাপচারিতা উপলব্ধি করতে পেরেছিল তারিন। তাহলে আশাবরী নামজাদা কণ্ঠশিল্পী অভিনব তাহমিদের সঙ্গে কথা বলছিল এতক্ষণ তার পাশে বসে। এ যেন ভাবনারও অতীত। সে স্বপ্ন দেখছে না তো? না না, এই লোকটার ঘনজোড়া ভুরু কথার ভঙ্গিমায় নানান আকৃতি ধারণ করছে। কেশরের মতো ঘাড় অবধি ঝুলে পড়া চুলগুলো থেকে মোহময় সুবাস ভেসে আসছে। সেই পাক খাওয়া চিরখোঁচা দাড়ি নানা স্বপ্ন নয়। ভূতগ্রস্তের মতো ডবডবে চোখ মেলে তাকিয়ে রইল সে। অভিনব এতক্ষণ পর খেয়াল করল পাশে শুয়ে থাকা মেয়েটি জেগে গিয়ে তার দিকে ড্যাবড্যাব নয়নে তাকিয়ে আছে। সে ভুরু নাচিয়ে প্রশ্ন করল, কি? তারিন ধা করে দাঁড়িয়ে গেল। বিড়বিড় করে বলল, আপনি অভিনব ভাই না? অভিনব বেশ জানে ভক্তদের সঙ্গে কিভাবে সৌজন্যতা বজায় রাখতে হয়। সে মুচকি হেসে শীতল গলায় বলল, হ্যাঁ। আপনি গান করেন না? হ্যাঁ। বিজ্ঞাপনও করেন? অভিনব আবারও হাসল। করি। তারিন চটপট করে নিজের মোবাইলের লকড খুলল। ক্যামেরাটা অন করে আশার হাতে ফোনটা দিয়ে নিজের চোখমুখ রগড়ে চুল ঠিক করে বলল, তাড়াতাড়ি একটা ছবি তুলে দাও তো আশা। উনি আবার চলে যাবেন। অভিনব ডান হাত উঁচিয়ে বাধা দিয়ে বলল,
ওয়েট ওয়েট, এখন না, তোমাদের কাজটা শেষ হোক, দেন বাকি সব। তারিনের তখন মনে পড়ল সে থানায় আছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ সদস্যরা পর্যন্ত তাদের দিকে হা করে তাকিয়ে আছে চতুর্দিক থেকে। লজ্জায় মাথা কাটা গেল তার। তবুও তার মাথায় পুরো ব্যাপারটা পাগল পাগল ঠেকল। তাদের সমস্যা সমাধানের জন্য গায়ক অভিনব কেন আসবে? এটা কি করে সম্ভব? তার কিংবা আশার সঙ্গে তো অভিনবের কোনো সম্বন্ধ থাকার কথা নয়। তারিন দুরু দুরু বুকে জিজ্ঞেস করল, কিন্তু আপনি কেন? সেটা আপনার বন্ধু থেকেই না হয় জেনে নিবেন। তারিনের কথা শেষ হবার আগেই উত্তর দিল অভিনব। বলেই সে থানার ওসিকে তার কক্ষে যেতে দেখে তার পেছনে পেছনে রুমে ঢুকে গেল। বলার প্রয়োজন নেই, রাজনৈতিক সূত্রে অভিনবের সঙ্গে সবারই একটা বিশেষ সম্পর্ক বিদ্যমান। সেই জায়গা থেকেই বাড়তি সৌজন্যতার প্রয়োজন হয় না তার। অভিনব সেখান থেকে সরতেই বিহবল তারিন আশাকে পেয়ে বসল। যাচিত যাচিত, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব প্রশ্ন একের পর এক আশার দিকে ঝাঁকেও ঝাঁকেও তীরের মতো এসে বিঁধতে লাগল। উনাকে কিভাবে চিনে? কিভাবে পরিচয়? ফোন নাম্বার আছে কি না? এমন হাজারো প্রশ্নের আশাকে জর্জরিত করল তারিন। কতক্ষণ আর ঢাল দিয়ে রক্ষা করা যায়? শেষে তারিনের শত প্রশ্নের কৌতূহল মিটাতে আসা ট্রেন দুর্ঘটনার দিন থেকে শুরু করে একে একে সকল ঘটনা বিবৃত করল। রুদ্ধশ্বাসে সবটুকু শুনে তারিন খানিক সময় বিহ্বলনেত্রে আশার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আশাকে আধো আলিঙ্গন করে গদগদ কণ্ঠে বলে ওঠল, থ্যাংক ইউ সো মাচ আশা। কালকে তুমি ঘর থেকে না বেরোলে আজকে অভিনবের দেখা পেতাম না। জানো, কতদিন অপেক্ষা করেছি ওর সাথে শুধু একটা ছবি আর অটোগ্রাফ নিব বলে। উফ, খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। তাবিনের এমন আকস্মিক চাপা উত্তেজনায় আশা কেমন ভ্যাবোচেকা খেয়ে গেল। শেষের কথাটা ধরে বলল, মরে গেলে খুশি উপভোগ করবে কেমনে? তারিন আশার উরুতে মৃদু একটা চাপড় দিয়ে বলল, যা কথার কথা আর কি। আজকে সন্ধ্যায় ট্রিট দিব তোমাকে। আমার কতদিনের আশা অবশেষে আশা এসে পূরণ করল। আহা, এমন হলে তো একবার না হাজারবার থানায় আসতে রাজি। আশার ভীষণ হাসি পেল। তবুও সে হাসতে পারল না। সে শুধু ভাবল, যাক আজকের সন্ধ্যার নাশতার টাকাটা বেঁচে গেল। আর্থিক টানাপোড়েনে থাকা মানুষগুলোর এই একটা বড় দোষ। প্রতিটা পদক্ষেপে তারা আগামীর দিনটির চালিকাশক্তি অর্থের দিকে তাকিয়ে থাকে। ভদ্র ভাষায় এটাকে নিজ স্বার্থ খোঁজা বলা হলেও অভাবীদের মানুষের কাছে এটি কেবল দুশ্চিন্তা মাত্র। ঝামেলাটা চুকে গেল অভিনবের সহায়তায়। সবকিছু ঠিকঠাক করতে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেল। থানা থেকে বেরিয়ে তারিন ইচ্ছেমতো ফটোগ্রাফ নিল, সঙ্গে তাদের সহায়তা করার জন্য অভিনবকে ধন্যবাদের স্রোতে ভাসাল অনবরত। আশা কেবল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল তাদের কাণ্ড। আশার নির্ভরতা অভিনবকে মনে মনে ফুঁসিয়ে তুলে। একটা অতি সাধারণ ঘর পালানো মেয়েকেই সে মুগ্ধ করতে পারল না নিজ গুণ দ্বারা। তাহলে এত এত শহুরে স্মার্ট মেয়েদের আহ্লাদীপনায় কি আসে যায়? কিচ্ছু না। নিজেকে নিজে ধিক দিতে দিতে দলবল নিয়ে বিদায় নিল অভিনব। যাওয়ার সময় আশার দিকে একবার ফিরেও তাকাল না। কিন্তু আশা ভেবেছিল লোকটি তাকে বিদায় জানিয়ে যাবে এবং সে কৃতজ্ঞতা জানাবে এত বড় উপকারটার জন্য। কিছুই হল না, বরং তাকে যেন নীরবে তুচ্ছজ্ঞান করে গেল। দৃষ্টাদৃষ্ট সংকোচে ভেতরে ভেতরে একটু অশান্ত বোধ করল আশা, কিন্তু প্রকাশ করতে পারল না। কে বলবে লোকটি হঠাৎ এভাবে চলে গেল কেন? এরপর কয়েকটা দিন কেটে গেল। সেদিনের ঘটনা মেসের সবাই কমবেশি জানে।
কেউ কেউ অভিনবের সঙ্গে তারিনের ছবি দেখে হিংসায় জ্বলে গেল। জেনি তো ছবিগুলো বানানো অর্থাৎ এডিট করা বলা উপেক্ষা করে গেল। তাতে কি? তারিন যথেষ্ট খুশি এবং আশার ওপর ভীষণ সন্তুষ্ট। একদিন আশা সুযোগ বুঝে রান্নার কাজের কথাটা তারিনের কাছে উপস্থাপন করল। তারিন শুরুতে প্রত্যাখ্যান করল এবং জানাল এটার বুয়াদের কাজ। সে কেন করবে? আশা হাল ছাড়ল না। সে নরম গরম বুলি ছেড়ে তারিনকে বুঝিয়েই গেল রান্না করাও একটা শিল্প। তাছাড়া সে রান্নাবান্নায় বেশ দূরদর্শী এবং তার থাকার খরচটা সেখান থেকেই উঠে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। শেষে আশার দুরবস্থার একটা হিল্লে হওয়া দরকার ভেবে তারিনকে রাজি হতেই হল। অন্য কোনো উপায় ছিল না। পরের দিন এই ব্যাপারে সবার মতামত নেওয়া হলে কারো কারো মতানৈক্যে হলেও শেষে সিদ্ধান্ত হয় আশার রান্নার ধরনটা একটু দেখতে চায় তারা। উদ্ধত নাদিয়া সরাসরি জানাল পছন্দ হয় তো রাখব, না হয় বাদ। কথামতো পরের দিন আশা অনেক যত্ন করে দুপুরের খাবারটা প্রস্তুত করে এবং বলাই বাহুল্য তার রান্না সবার মন জয় করে নেয়। এমনকি চিরনাখোশ লোক নাদিয়া সহ সবাই খুশি মনে যার যার মতামত জানায়। সেদিন রাত থেকেই আশার রাঁধাবাড়া দায়িত্ব শুরু হয়। আপাতত এটাই তার একমাত্র কাজ। এ দিয়ে বাড়ি ভাড়ার টাকাটা উঠে গেলেও দুইবেলা খাবারের সদাই খরচের কোনো গতিক এখনো হয়নি। এখন রাতদিন কেবল এই চিন্তাতেই মগ্ন থাকে আশা। আধদেয়াল সমান জানালার ধারে একমনে বসে শহরের ঘিঞ্জি অলিগলিতে চোখের দৃষ্টি ছসে বেরিয়ে শুধু উপার্জনের পথ খুঁজে বেড়ায়। এর মধ্যে সপ্তাহ ঘুরে বৃহস্পতিবার এলে রুমের বেশিরভাগ সদস্য বাড়িতে চলে যায়। তারিনও প্রায় 1 মাস পর বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। তার বাবার চট্টগ্রাম শহরের একটি নিজস্ব কোম্পানি রয়েছে। বেশ নামডাকও আছে তাদের কোম্পানির। তার গোটা পরিবার চট্টগ্রামেই বাস করে এখন। তারিন শুধু পড়ালেখার সুবিধার্থে মেসে থাকে। বাড়ি দূরে হওয়ার কারণে রয়ে গেল শুধু জেনি আর আশাবৃত নিরবলম্ব, এই মেসি এখন তার অন্ধের যষ্টি। বৃহস্পতিবার রাতটা জেনির সঙ্গে অল্পস্বল্প কথাবার্তায় কেটে গেল। পরের দিন শুক্রবার আশাকে একা রেখে জেনি একটা প্রোগ্রামে উপস্থিতি জানান দিতে গেল। অবশ্যই আশাকেও একবার যাওয়ার জন্য বলেছিল সে। কিন্তু কিছু না জেনে শুনে আগেও অনেক বিপদে পড়ার কথা মনে হতেই আশা সভয়ে পিছু হাঁটে গেল। অগত্যা আর জোর না করে জেনি একাই সেজেগুজে স্নো পাউডার মেখে পারফিউম চেপে পরিপাটি হয়ে বেরিয়ে গেল। সঙ্গীহীন আসার সময় কাটে না এবার। যদিও সে চুপচাপ শান্ত আর অমিশুক স্বভাবের, তবুও কেউ একজন পাশে থাকলে যে আশ্বাস স্বস্তিটা পাওয়া যায় তার এখন যথেষ্ট অভাব। সময় কাটাতে সে আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ল। বিষয়টা নেহাত ঘুরে দেখাও নয়, একটি উপার্জনের পথ খুঁজে বের করার সন্ধানী দৃষ্টি নিয়ে সে বেরোল। ঘুরতে ঘুরতে আশা বিভিন্ন কর্মক্ষেত্র দেখল। কোনো কাজই তাকে উপযুক্ত বলে গণ্য করল না। সে যে কাজের দিকেই আশাবাদী দৃষ্টিতে তাকায় সে কাজই যেন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলে, তুমি উপযুক্ত নও, অন্য পথ দেখো। রয় রয় আশার শরীর মন দুই দুশ্চিন্তায় অসাড় হয়ে আসে। এত বড় শহরের এত এত মানুষের ভিড়ে নিজের তুচ্ছাতিতুচ্ছ মনে হয়। মুক্তির স্বাদটা এত অল্পতেই বিষাদ হয়ে উঠবে তাকে জানত। আশা এবার যেদিকে দুচোখ যায় সেদিকে পা চালাতে চালাতে শহরের অলিগলিতে ঘুরে ঘুরে সুখী মানুষ আর দুঃখীর পার্থক্য খুঁজে। তার মনে হয় পাহাড়ের গা বেয়ে সরা উপচে পড়ার মতো তার শরীর বেয়ে উপচে পড়া অযাচিত রূপযৌবনের দিকে যারা মুগ্ধ চাহনি নিক্ষেপ করতে করতে চলে যায় তারা সুখী, আর যারা তাকে দেখেও দেখে না তারা অসুখী। অন্যের কথা ভাবার সময় তাদের নেই।
ঘর ছেড়ে শহরের রাস্তায় না নামলে বোধহয় আশা জানতেই পারত না এই পৃথিবীতে এত সুখী মানুষের বসবাস। হায়, সবাই তার দিকে তাকায়। তার ভেতরের দুঃখ কষ্ট, ভোগভোগান্তি, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলোর দিকে কেন তাকায় না? ক্লান্তশ্রান্ত হয়ে আশা ফিরে এলো দুপুরের দিকে। বিরতিহীন হাঁটতে হাঁটতে আজানা গলিতে পথ হারিয়ে আবারও ভাগ্যক্রমে রাস্তা খুঁজে পেয়েছিল সে। ঘটনায় বেশ মজা পেয়েছিল আশা। ঘরে ফিরে সে ঠিক করল এমন সুযোগ পেলে আরও দৌড়ে গিয়ে, হারিয়ে, আবারও পথ খুঁজে ঘরে ফিরবে সে। দেখতে প্রায় একই শহরের গলিগুলো তার মুখস্থ হওয়া চাই। ঘরে এসে আশা শুধু নিজের জন্য ভাত চড়িয়ে দিয়ে পটাপট একটা গোসল দেওয়ার জন্য বাথরুমে প্রবেশ করল সে। সকালের হালকা নাশতা এখন পেটের এক কোণায় পড়ে আছে। খিদেও পেটের নাড়িভুড়ি টান দিয়ে মুচড়ে উঠছে খানিক পরপর। দ্রুত ভোজনপর্ব না সারলে বেহাল অবস্থা হবে সন্দেহ নেই। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে মূল দরজা খোলার শব্দে বুকের বাপাস ধরাস করে কেঁপে উঠল। পুরো ফ্ল্যাটে আশা একা। সবাই বাড়িতে। জেনি প্রোগ্রামে। তার আসার কথা বিকালে। এই অসময়ে ভেতর থেকে বন্ধ করা দরজার তালা খুলে কে ঢুকতে পারে? এখন আশা চাইলেও বাথরুম থেকে বেরোনোর মতো অবস্থায় নেই। অজানা আশঙ্কায় হৃৎপিণ্ডের অবিরত ধুকপুকানি ক্রমান্বয়ে বেড়েই চলেছে, টের পাচ্ছে আশা। বিষম ভয়ের মধ্যে একমুঠো সাহস জোগাড় করে সে উঁচু স্বরে বলল, জেনি এসেছ? উত্তর নেই। জেনি? আমি জানি তুমি এসেছ। জেনি? এবারও কোনো উত্তর নেই। খানিকক্ষণ নিশ্ছিদ্র, নিস্তরঙ্গ, নীরবতার দানায় পরিপূর্ণ হয়ে গেল পরিবেশটা। আশা বাথরুমের প্লাস্টিকের দরজার পাশে উৎকর্ণ হয়ে আছে। নীরবতা জালভেদ করে তার কানে আসছে দূরের শহুরে গমগম, ছোট বড় গাড়ির হর্ন, মাঝে মধ্যে মহিলা বাচ্চার হাঁকাহাঁকি ডাকাডাকি, কাকের কর্কশ কণ্ঠের ডাক, দূরের কারখানায় একঘেয়ে যান্ত্রিক গর্জন, আর খুব কাছে বাথটাবের পানি পড়ার টপটপ শব্দ। সবকিছুই আশার কানে প্রকট থেকে প্রকটতর হতে লাগল। হঠাৎ অদেখা লোকটার ফোনে রিংটোন বেজে উঠল। সঙ্গে ভয়টা তরঙ্গায়িত হল আশার। সে এবার শতভাগ নিশ্চিত হল এটা জেনি নয়। জেনির ফোনের রিংটোন আশা চিনে। আজ সকালেও বেজেছিল একাধিকবার। আশা আবারও সাহস সঞ্চার করে চেঁচিয়ে বলে ওঠল, কথা বলছেন না কেন? কে আপনি? একটা অস্পষ্ট পুরুষালী কণ্ঠ গমগম করে উঠল। কি বলল ঠিক বুঝা গেল না। চলবে।